আমার সাথে কথা হয়েছিল মৃত্যুর সামান্য একটু আগে। খুলে তো আব্বাস, তোমার সাথে আর তো আমার ধাওলা নরককুণ্ডে হারানো স্বজনদের খোঁজে মর্গে ভিড়, শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ, গ্রেপ্তারের পর সজীব গ্রুপের চেয়ারম্যান সহ 8 জন রিমান্ডে। রূপগঞ্জে উদ্ধার অভিযান শেষ, ভবন পরিত্যক্ত ঘোষণা, আগুন দ্রুত নেভালে এড়ানো যেত প্রাণহানি, আগামীতে তদারকি জোরদারের তাগিদ। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ, আরও প্রাণহানি 185। আগস্টে আসছে ফাইজারের 60 লাখ টিকা, লকডাউনে বিপাকে দিনমজুর শ্রমজীবী মানুষ। জব্দ গাড়িতে ঠাসা বিভিন্ন থানার মালখানা, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা, আলামত হিসেবে যানবাহন আটকে রাখার বিধান নেই বলছেন বিশেষজ্ঞরা। উপহারের খড় নিয়ে অভিযোগ আসছেই, মাথা গোজার নতুন ঠাইটুকু নাজুক দশায় হতাশ মানুষ, মিলেছে অনিয়মের প্রমাণ, ব্যবস্থা নিচ্ছে সরকার। তালেবানদের কবজা আফগানিস্তান, দখলে নিয়েছে 85% এলাকা, ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ। রাত পোহালে ফুটবলের মহারণ, বিশ্বজুড়ে মেসি নেইমার ভক্তদের উত্তেজনা, হারারেতে চতুর্থ দিনে 337 রানে পিছিয়ে জিম্বাবুয়ে, সাদমানের সেঞ্চুরি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদ, আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জেনে দিচ্ছি পুরো খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে 52 জনের মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান সহ 8 জনকে গ্রেপ্তারের পর 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। পরিদর্শনে গিয়ে ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কারো বিরুদ্ধে ন্যূনতম অবহেলা পাওয়া গেলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী। আজও উদ্ধার তৎপরতা চললেও মেলেনি নতুন কোনো লাশ। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শেষ করে কারখানা ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে। তালুকদার বিপ্লব, দিলীপ মণ্ডল ও জাহাঙ্গীর আলম হানিফকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। প্রায় 30 ঘন্টা ধরে আগুনে পুড়ে এখন যেন ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের এই কারখানা। আগুন হয়তো নিভে গেছে, কিন্তু রেখে গেছে ক্ষতচিহ্ন। ভয়াবহ এই অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে 52 তাজা প্রাণ। বৃহস্পতিবার বিকেলে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আসে শুক্রবার রাত নাগাদ। তারপরও শনিবার সকাল থেকে আবারও শুরু হয় উদ্ধার অভিযান, যদিও পাওয়া যায়নি আর কোনো মৃতদেহ। ভিতরে আর কোনো মৃতদেহ নাই। আর আমরা 5:20 আমাদের যে অগ্নি নির্বাপন অভিযান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। 6 তলার ছাদ মানে আপনি ধসে পড়েছে, অলরেডি মাঝখানে 6 তলার ছাদ ধসে পড়েছে এবং বিল্ডিংটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা জানান, দাহ্য পদার্থের কারণেই হতাহতের ঘটনা বেড়েছে। এই ড্রামগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল এবং দাহ্য পদার্থ মজুদ ছিল। অপরিকল্পিতভাবে এইসব কেমিক্যাল মজুদ রাখার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি। কেউ যদি সামান্যতম এখানে ভুল ভ্রান্তি করে থাকেন, দোষ করে থাকেন, তাদের অজান্তেই যদি কোনো ভুল হয়ে থাকে, সবগুলির জন্যই আইন অনুযায়ী বিচার হবে। এই ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম সহ 8 জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। পরে সজীব গ্রুপের চেয়ারম্যান সহ 8 জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে এসব জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার। মামলায় আমরা 8 জনকে সুনির্দিষ্ট আসামি করা হয়েছে, আরো আসামি তদন্তে আসতে পারে। শনিবার বিকেলে তাদের আদালতে তুলে 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ আমরা এই 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। আদালত আমাদের শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনা সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি মনিটর করছেন, প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুডস কারখানায় সেজান জুস, নসিলা, ট্যাং, কুলসন ম্যাকারনি, বর্নভিটার মতো জনপ্রিয় সব খাদ্যপণ্য তৈরি হতো। মৌ খন্দকার, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরির আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ শেষ করেছে সিআইডির ফরেনসিক টিম।
শনিবার সকাল থেকে স্বজনদের সন্ধানে ঢাকা মেডিকেলের মর্গে আসতে থাকেন নিহতদের স্বজনরা। এক মরদেহের বিপরীতে একাধিক দাবিদার থাকায় একাধিক নমুনা নেওয়া হয়। সিআইডি জানায় সবার নমুনা নেওয়ার পর বোঝা যাবে 48 মরদেহের কতজন দাবিদার। নমুনা সংগ্রহের কাজ অব্যাহত থাকবে। বিস্তারিত মাসুদ আল আবুনির প্রতিবেদনে। আমার সাথে কথা হয়েছিল মৃত্যুর সামান্য একটু আগে। খুলে তো আব্বাস, তোমার সাথে আর তো আমার ধাওলা। আগুন লাগার পর সন্তানের সাথে বাবার শেষ কথা হয়েছিল এমনটাই। এই আহাজারি স্বজন হারানোর, এই আহাজারি প্রিয়জনের মরদেহ না পাওয়ার, অনেকের এমন নির্বাক অপেক্ষা আপনজনের সন্ধান না পাওয়ায়। এরা ফোন দিছে অফিসার, এরা বলতেছে যে আমরা করতেছি, আগুন নিভাতেছি, তোমরা বের হয়ে না, দরজা আটকে রাখছে। সকাল থেকে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন স্বজনের মরদেহের সন্ধানে, দেন ডিএনএ স্যাম্পল। সন্ধ্যাবেলা থেকে আর কোনো ফোন নম্বরও নাই, আমার ছেলেরও কোনো আর খবর বার্তা এই পর্যন্ত আর কোনো খবর বার্তা পাইতেছি। আমিও আর ফোন করলাম না, জিও আর করছে না। পরে উঠু পরে 4টার সময় বলে আগুনই লাগবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় লাগা ভয়াবহ আগুনে মারা যাওয়া মৃতদেহগুলো শুক্রবার বিকালে আনা হয় ঢাকা মেডিকেল মর্গে। সবগুলো মরদেহের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম। 48 ডেড বডির এগেইনস্টেই আমরা স্যাম্পল কালেকশন করছি। আমরা তো বলবো না লাশ হ্যান্ডওভার করবো না, সবই জেলা প্রশাসন করবে। সিআইডি জানায় মৃতদেহগুলো এতটাই ভয়াবহভাবে পুড়ে গেছে যে স্বাভাবিকভাবে শনাক্ত করা সম্ভব নয়। স্বজনদের সাথে মৃতদেহের ডিএনএ স্যাম্পল ম্যাচ করতে সর্বনিম্ন 21 দিন থেকে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এমনভাবে বার্ন হয়েছে যে কোনোভাবেই সেটা ফিজিক্যালি আইডেন্টিফাই করার মতো সুযোগ নেই, কারণ ওর মাথায় থাকবে যে এটা খুব ডিফিকাল্ট ডিএনএ প্রোফাইল করা। তদারকি করতেছেন, যত দ্রুত সম্ভব এই প্রোফাইলিং শেষে অবশ্যই আমরা লাশ হস্তান্তরের চেষ্টা করব। 15টি মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে, 8টি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ও 25টি মরদেহ রাখা হয় ঢাকা মেডিকেলের মর্চুয়ারিতে। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। রূপগঞ্জে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে কেন এত দীর্ঘ সময় লাগলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। যারা বেঁচে ফিরেছেন তারা বলছেন কেমিক্যালে মজুদ পুরো ভবনটির আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে এড়ানো যেত এত প্রাণহানি। ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থায় বড় রকমের গলদ থাকায় নিয়ন্ত্রণের বাইরে ছিল আগুন। বিশেষজ্ঞরা বলছেন শিল্প কারখানার মালিকদের অতি মুনাফার লোভে শক্তিশালী করা হয়নি বহু কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের 6তলা ভবনে আগুন লাগে বৃহস্পতিবার বিকেল 5টার দিকে। আগুন লাগার পরে বন্ধ করে দেয়া হয় সবগুলো ফটক। সেই সাথে আগুন নিয়ন্ত্রণে কোনো কাজই আসেনি ভবনের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা। পরে প্রায় 19 ঘন্টার চেষ্টায় আগুন নিভলেও ততক্ষণে পুরো অঙ্গার হয়েছে 52টি প্রাণ। কারখানাগুলোতে সঠিক নজরদারির অভাবেই ঘটছে এমন দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা। এটা কিন্তু স্টোর প্লাস ওয়ার্কশপ হিসেবে তারা ব্যবহার করতো। এখানে যদি ফ্যাক্টরিতে একটা ফায়ার ফাইটিং ভালো টিম থাকতো, লোকজন যদি অ্যালার্ম সিস্টেম থাকতো, স্প্রিংকলার সিস্টেম থাকতো, হাইড্রেন সিস্টেম থাকতো, লোকজন ইভাকুয়েশন ড্রিল যদি ঠিক মতো করতো, তাদের যদি বিভিন্ন টিম থাকতো, তাহলে আজকে এই কোশ্চেনগুলো ছিল না। 6তলা ভবনটিতে আগুন লাগলে বের হওয়ার 2টি পথই বন্ধ করে দেয়া হয়। তখন শ্রমিকরা ছুটতে থাকেন ছাদের দিকে, কিন্তু সেখানে পৌঁছার আগেই মৃত্যু হয় অনেকেরই। অনেকগুলা তাজা প্রাণ নষ্ট হয়ে গেল। তার কারণটা হলো বিভিন্ন রকমের বস্তু এখানে আছে, র মেটেরিয়ালস এখানে আছে। প্রথমে কেমিক্যাল সাবস্টেন্স গুলো আগুন ধরছে এবং সেটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে এবং এটা অন্যান্য বস্তুর সংস্পর্শে আসছে, সেটা স্লোলি আগুনটা জ্বলতেছিল সেখানে, যার ফলে এটা নিভাতে একটু সময় লাগছে। দেশে প্রায়ই ঘটছে গার্মেন্টস কিংবা বড় শিল্প কারখানায় আগুনের ঘটনা, অথচ বেশিরভাগ কারখানা মালিকই উদাসীন অগ্নি নিরাপত্তার বিষয়ে। এরকম ভাবে শ্রমিকের এবং সাধারণ মানুষের মৃত্যুর মিছিল দিয়ে এই মৃত্যুকূপ তৈরি অবশ্যই বন্ধ করতে হবে। আর এর জন্য যারা দায় দায়িত্ব নিতে অস্বীকার করবে, সেটা শিল্প কারখানা পরিদর্শক অধিদপ্তর হোক অথবা যেই হোক, তাদের শাস্তির বিধান অবশ্যম্ভাবীভাবে কার্য করতে হবে। এ ধরনের বড় অগ্নিকাণ্ড ঠেকাতে মালিকদের সদিচ্ছা ও সরকারি সংস্থাগুলোর নিয়মিত তদারকির উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ।
দেশে 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে আরও 185 জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয় 8,772 জনের। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় মোট 27,884 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 31.4%। সব মিলিয়ে দেশে পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,09,315 জন। মোট মৃত্যু হয়েছে 16,189 জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 70 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে মৃত্যু হয়েছে 51 জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 20 জন, রাজশাহীতে 13 জন, রংপুর 11 জন এবং বরিশাল বিভাগে 10 জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের। 8 আগস্টে দেশে আসবে ফাইজারের আরও 60 লাখ টিকা, এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, আগামী 1.5 মাসে দেশে মজুদ থাকবে 2.25 কোটি করোনার টিকা। দেশে করোনা রোগী বাড়ায় বিএসএমএমইউ এর কনভেনশন সেন্টারকে 1200 শয্যার হাসপাতাল হিসেবে ব্যবহার করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশে প্রতিনিয়ত জ্যামিতিক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সরকারি অনেক করোনা হাসপাতালে ধারণ ক্ষমতা চেয়ে বেশি রোগী ভর্তি। সংকট তৈরি হয়েছে আইসিইউ আর এসডিইউ। এমন বাস্তবতায় ঢাকায় করোনা বিশেষায়িত হাসপাতাল করার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারকে 1200 শয্যার হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার হাসপাতাল পরিদর্শন করে মন্ত্রী জানান, নতুন এই হাসপাতালে আইসিইউ আর এসডিইউ থাকবে 400 করে। রাখা হবে সেন্ট্রাল অক্সিজেন। 1200 বেডের একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল খুব দ্রুত সময় আমরা ব্যবস্থা করতে পারবো। 400 বেডের করোনা আইসিইউ এখানে স্থাপন করতে চাচ্ছি এবং আরো 400 বেডের এইচডিইউ এবং জেলাগুলোতে নতুন করে আরো কিছু হাসপাতাল নেওয়ার আমরা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি। দেশে প্রায় 15 লাখ মানুষ এখনো সিরামের দ্বিতীয় ডোজ টিকা পাননি। সেই সংকট না কাটলেও দেশে আবারও শুরু হয়েছে নিবন্ধন। একে একে দেশে আসে ফাইজারের 1 লাখ আর সিনোফার্মের কয়েক লাখ টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এবার কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ পাচ্ছে ফাইজারের আরও 60 লাখ ভ্যাকসিন। আসবে চীনা আর সিরামের টিকাও। গতকালই চিঠি পেয়েছি আমরা ডব্লিউএইচওর কাছ থেকে, কোভ্যাক্স ফ্যাসিলিটি আমাদেরকে আরও 60 লক্ষ ফাইজারের টিকা আমাদেরকে অগাস্টের প্রথম সপ্তাহে আমাদেরকে দিবে। চীন থেকে আরো 50 লক্ষ টিকা আমরা ইনশাল্লাহ পাবো। অ্যাস্ট্রাজেনেকার টিকাও 10 লক্ষ এবং তার অধিক পেয়ে যাব। 1.5 মাসের মধ্যে আমাদের বাংলাদেশে প্রায় 2.25 কোটি টিকা আমাদের কাছে থাকবে। করোনা সংকট মোকাবেলায় নতুন করে আরো 4000 চিকিৎসক আর নার্স নিয়োগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের পাশে না দাঁড়িয়ে স্বাস্থ্য খাত নিয়ে বিরোধী দলের ঘরে বসে সমালোচনা নিন্দনীয়। ইনফেকশন রেট কমলেই। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। টিকার সংকট থাকবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বিভিন্ন দেশে থেকে টিকা আসছে। দেশে উৎপাদনে চীন ও রাশিয়ার সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। আমি কিশোর থেকে ইউরোপ থেকে 10 লক্ষ ভ্যাকসিন পাবো, তাও অ্যাস্ট্রাজেনিকা। যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারা এখন নিতে পারবেন। আর আমার সাথে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, তিনিও আমাকে ভ্যাকসিন দিবেন। কত এক্স্যাক্টলি দিবেন বলেন নাই, আমি আশা করি 25 লক্ষের নিচে না, আরো বেশি পাবো। এবং তাছাড়া আমি অস্ট্রেলিয়ার সাথে আলাপ করি, আশা করতেছি তারাও দিবেন। জব্দ যানবাহনের চাপে পা ফেলার জায়গা নেই মালখানায়। ডাম্পিং স্টেশন, থানা কিংবা আদালতের আশপাশের সড়কেও একই চিত্র দেখা যায়। বিভিন্ন মালামাল আলামত হিসেবে আটক এমন লাখ লাখ যানবাহন দীর্ঘ সময় পড়ে থাকায় মরিচা ধরে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। তবে মালামাল আলামত হিসেবে যানবাহন আটক রাখার কোনো বিধান নেই বলে মনে করেন আইনজীবীরা। বিভিন্ন মামলায় জব্দ যানবাহন নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের 2 পর্বের প্রথম রিপোর্টাজ। ক্যামেরা ছিলেন শেখ জালাল। রাজধানীর শাহবাগ সংলগ্ন ডাম্পিং স্টেশন। উপর থেকে তাকালে মনে হতে পারে এটি কোনো পুরনো গাড়ির শোরুম, আর একটু কাছে গেলে মনে হবে এটি একটি ধ্বংসস্তূপ। কয়েক যুগ আগের গাড়িও এখানে রয়েছে। এখানেই রয়েছে 6000-এরও বেশি যানবাহন, যার বেশিরভাগই মরিচা পড়ে চেনার উপায় নেই।
রহিম মিয়া অটোরিকশা চালক। নামি দামি গাড়ির ভেতরে তার অটোরিকশাটিও রয়েছে। জানান, এক প্রতিবন্ধী ব্যক্তিকে গন্তব্যে পৌঁছে দিতে প্রধান সড়কে উঠতে হয়েছিল। এই অনিয়মের দায়ে 1200 টাকা রিকার বিল দিতে না পারায় রিকশাটি ডাম্পিংয়ে পাঠায় পুলিশ। না, খুবই কষ্ট করে দিছি। টাকা আমার কাছেও না, মহাজনের কাছে ওই সময় চাইছিলাম, মহাজন দেয় না। ডিসি অফিসে যাইয়া 1200 টাকা রেখার বিল দিছি, আর স্টাম্প 4টে স্টাম্প 1600 টাকা নিছে। এখন ওই জায়গায় আরো ভোটার আইডি কার্ড চাইছে, তা দিতে পারিনি। পরে সেই স্যারের কাছে ফোন দিয়েছে, স্যারে বলছে তাহলে দিয়ে দাও গাড়ি। তারপরে গাড়ি দিয়ে দেবো, এখন তো গাড়ি নিয়ে যাবো। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এসব যানবাহন কোনো না কোনো অপরাধ কিংবা বেআইনিভাবে চলাফেরার জন্য জব্দ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যানবাহন কিভাবে অপরাধ করে? অপরাধ তো করে মানুষ। তাহলে বছরের পর বছর ধরে পড়ে থাকা এসব কোটি কোটি টাকার সম্পদ নষ্টের দায় ভারী বা কার? পুলিশ বলছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব যানবাহন এর প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া যায় না, কিংবা মালিক খুঁজে না পাওয়া গেলে নিলামেও বিক্রি করা যায় না। আর মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই গাড়ি নিয়ে কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারি না। মালখানা যে জায়গা বলা হয় যেখানে সেই গাড়ির, সেখানেও আসলে পর্যাপ্ত জায়গা নেই। তা আমরা ডাম্পিং প্লেস নির্ধারণ করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি একটা ডাম্পিং প্লেস, একটা সুনির্দিষ্ট জায়গা যদি আমরা পেয়ে যাই, তাহলে হয়তো এই সমস্যাটা থাকবে না। তবে এমন মামলা পরিচালনাকারী আইনজীবী বলছেন, কোনো অপরাধের দায় হিসেবে যানবাহন আটক রাখার কোনো বিধান নেই। তো আমার গাড়ির চালক গাড়িটা অ্যাক্সিডেন্ট করে গাড়ি থেকে পালায়ে গেছে, ধরা যাক, পালায়ে গেলে আপনি তাকে খুঁজবেন। এখন আপনি যদি বলেন যে গাড়ি আটকে রাখলে মালিক গিয়ে তাকে খুঁজবে, তারপরে ধরে আনবে, এই যদি হয়, এটা তো আপনার বিচার কার্য না, এটা তো আপনি আরেকটা সম্পদ বিনষ্ট করার প্রক্রিয়া যাচ্ছেন। জানান, এভাবেই প্রতি বছর সারা দেশে জব্দকৃত যানবাহন ব্যবহারের অনুপযোগী হয়ে শত কোটি টাকারও বেশি মূল্যের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, তবুও যেন দেখার কেউ নেই। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণে অনিয়ম বা ত্রুটি নিয়ে প্রত্যেকটি অভিযোগ সরেজমিনে যাচাই করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মাহবুব হোসেন। সরেজমিন পরিদর্শনে অনিয়মেরও প্রমাণ পেয়েছে পরিদর্শন দল। প্রকল্পে অনিয়ম দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে সরকার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরেজমিন যাচাইয়ের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন এলাকায় পরিদর্শন করে প্রধানমন্ত্রী কার্যালয়ের 5টি টিম। সকালে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুইয়া এলাকা সহ বিভিন্ন অঞ্চলে ঘর পরিদর্শন করেন প্রকল্পের সহকারী পরিচালক বদরুল আনামের নেতৃত্বাধীন একটি টিম। পরিদর্শন শেষে কথা বলেন সহকারী পরিচালক। আমরা এখানে এসে দেখলাম যে কিছু জায়গা, এই জায়গাটা নতুন সুন্দর করে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে বসবাসকারীদের চলাফেরার জন্য, এবং সেই সাথে সাথে একটা ঘরে সামান্য কিছু পুরোপুরি ফাটানো হয়তো একটু ক্র্যাক দেখা দিচ্ছে, এবং উপজেলা নির্বাচনের সাথে সাথে সেটা মেরামত করে দিচ্ছেন। একই দিন দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলার বুড়িগাড়ি খানপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শন করেন প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন। পরিদর্শনকালে ঘর ধসের চিত্র মেলে সেখানে। 7টি ঘরের টয়লেটের যে পোর্শনটা, পাকঘর টয়লেটের, সেটি ভূমি ধসের কারণে পড়ে গেছে। এই সমস্যাটা যাতে সমাধান হয়, এইখানে কমিটি করা হয়েছে, পানি উন্নয়ন বোর্ড, এলজিডি, পিডব্লিউডি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে। ওনারা অলরেডি আপনারা দেখেন এখানে জিও ব্যাগ ফেলছেন, এবং এলজিডির তরফ থেকে বলা হয়েছে এই শস্য ক্ষেতের পানিটা যাতে এই ঘরের উপরে প্রেশার না করে তারা স্থায়ী একটি ড্রেনেজ সিস্টেম করে দিবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত 1,18,380টি পরিবারকে 2% খাস জমি সহ 2 কক্ষ বিশিষ্ট আধা পাকা বাড়ি দিয়েছে সরকার। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। করোনাকালে অধিকার ও পছন্দ এবারের প্রধান প্রতিপাদ্য হিসেবে ঘোষণা করা হয়। দেশে সমগ্র জন্মহার প্রত্যাশিত পর্যায়ের কাছাকাছি রয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা ও স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাহলে 2037-38 সালের মধ্যে দেশের জনমিতির লভ্যাংশ অর্জন সম্ভব হবে। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। জনসংখ্যা রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সবশেষ সুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা 16,91,00,000। দেশে মোট পুরুষের সংখ্যা 91 ভাগ আর নারীর সংখ্যা 49 ভাগ। করোনাকালে এবারের জনসংখ্যা দিবসে প্রতিপাদ্য ধরা হয়েছে অধিকার ও পছন্দ। দেশে বর্তমানে মাতৃ মৃত্যুহার লাখে 165 জন আর শিশু মৃত্যুহার হাজারে 25 জন। বিশ্বজুড়ে যেখানে কাঙ্ক্ষিত জন্মহার 2.1 ধরা হয়েছে, সেখানে বাংলাদেশে এখন জন্মহার 2.3। প্রতি লক্ষ
জীবিত জন্মে 165 জন মাতৃমৃত্যু হয়। তবে আমরা চেষ্টা করছি কোনো মতেই যাতে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু না বাড়ে, যার জন্য আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারিকে আমরা বেশি ইম্পর্টেন্স দিয়েছি। বর্তমানে বিপুল পরিমাণ কর্মক্ষম মানুষের সুফল পেতে 2037-38 সালকে টার্গেট ধরে এগিয়ে যাচ্ছে দেশ। বিশেষজ্ঞরা বলছেন জনমিতির লভ্যাংশ অর্জনে জন্মহার ধরে রাখার পাশাপাশি বিপুল পরিমাণ মানুষকে সুস্বাস্থ্যবান, সুশিক্ষিত ও চাহিদা অনুযায়ী দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। 2037-38 মানে ধরতে গেলে 16 বছর রয়েছে। এই 15 থেকে 16 বছর সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাবে, নির্ভরশীলতার হার বেড়ে যাবে, তখন আমাদেরকে আবার ভিন্ন কৌশলে আগাতে হবে। সবাই নিজেরা সুরক্ষিত থেকে আমাদের যে সর্বোচ্চ সেবাটা যাতে আমরা দিতে পারি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি থেকে আরম্ভ করে এবং অন্যান্য যে সেবাগুলি আছে সেগুলো দিতে পারি। তবে এবারের করোনায় বিশেষজ্ঞদের আশঙ্কা জনস্বাস্থ্য ধরে রাখতে না পারলে বাড়বে মাতৃ ও শিশু মৃত্যু হার। এতে রাষ্ট্র বঞ্চিত হবে জনসম্পদের সুফল থেকে। যদি অর্থনৈতিক বিদ্যমান প্রবৃদ্ধিকে আরো বেশি এগিয়ে নিতে হয়, তাহলে আমাদেরকে শিক্ষা, স্বাস্থ্য এবং বয়স কাঠামোর মধ্যে যেটি বলছি এখানে প্রজনন হার, এই যে আজকে যেই জনসংখ্যা দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয় যে আসলে আমি কাঙ্ক্ষিত জন্ম হারের মধ্যে বজায় থেকে এই অধিকার, সেই অধিকার এবং পছন্দ, এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ প্রজনন, স্বাস্থ্য এবং অধিকারকে নিশ্চিত করতে হবে। একই সাথে কমাতে হবে বাল্যবিয়ে, নারী নির্যাতনের মতো ঘটনা। তাহলে বাধামুক্ত হবে নারীর ক্ষমতায়ন, এগিয়ে যাবে রাষ্ট্র। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কোপা আমেরিকার শিরোপা লড়াই প্রসঙ্গ। আর্জেন্টিনা ব্রাজিল ফুটবলের এই দুই প্রতিপক্ষের যুদ্ধ কোনোভাবেই মাঠে সীমাবদ্ধ থাকে না। কোপা আমেরিকার এবারের ফাইনাল নিয়ে বিশ্বব্যাপী শুরু হয়েছে হইচই, যে যার মতো করে নানান পরিসংখ্যান দিয়ে কোন দল কিংবা নেইমার না মেসি কে সেরা সেই যুক্তি তুলে ধরছেন। তবে পরিসংখ্যান যাই বলুক, সকাল 6টায় শুরু ম্যাচটি যে মাঠের বাইরে কোটি কোটি দর্শকের মধ্যে টানটান উত্তেজনা তৈরি করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিস্তারিত রিপোর্টে। 14 বছর আবারও এক সুপার ক্লাসিকো মহারণ, আবারও মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা, এবার মুখোমুখি নেইমার আর লিওনেল মেসি। দুহাত ভরে দিয়েছেন দুজনেই দুজনার ক্লাবকে। তবে দেশের হয়ে পরিসংখ্যানটা আসলে যেখানে নেইমারের পাশে নিষ্প্রভ মেসি, বিশেষ করে হিসেবের জেটটা যখন টানা হয় আসরের ফাইনালের ইতিহাস নিয়ে। এবারের কোপার হিসেবটাই ধরা যাক, যেখানে সবচেয়ে বেশি 4 গোল ও 5 অ্যাসিস্ট মেসির। আর্জেন্টিনার 11 গোলের 9টিতেই অবদান তার। ফলে ফাইনালে তাই মেসির প্রতি বাড়তি প্রত্যাশাও সবার। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে ফাইনালে মেসির উজ্জ্বল খুঁজে পাওয়া মানে যেন আমাবস্যার চাঁদের খোঁজ করা। মেসি এখনো পর্যন্ত দেশের হয়ে 4টি ফাইনালে মাঠে নামলেও করতে পারেননি একটি গোলও। কোপা আমেরিকার 3বারের ফাইনাল ও 2014 বিশ্বকাপের ফাইনালের হারের দিনও জাল খুঁজে পাননি এলান্টেন। তবে শুধু মেসিকে দোষে লাভ নেই, কারণ অবিশ্বাস্য হলেও সত্য যে 2005 সালের পর কোনো আসরের ফাইনালেই গোল পায়নি গোটা আর্জেন্টিনা দল। সবশেষ 28 বছর আগে কোপা শিরোপা জিতা ছিল আলবিসেলেস্তেরা 93-তে। মাঝের সময়ে বিশ্বকাপ, কোপা আমেরিকার শিরোপা জয়ের সুযোগ দুয়ারে করা নেড়েছে একাধিকবার। তবে প্রতিবারই হেরেছে আর্জেন্টিনা, কেঁদেছে সমর্থকরা। কারণ ফুটবলে সাফল্যের হাসি হাসতে যে গোলই শেষ কথা। বিপরীতে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল গতবার আর্জেন্টিনাকে হারিয়েছিল সেমিফাইনালে। জাতীয় দলের হয়ে এখনো কোপা আমেরিকা না জেতা নেইমারের সময়টা দারুণ কাটছে। আসরে 2 গোল ও 3 অ্যাসিস্ট তার জাদুকরী অ্যাসিস্ট থেকেই পেরুর বিপক্ষে জয়সূচক গোল করেন লুকাস পাকুয়েতা। ঘরের মাঠে কোপার ফাইনালে হার নেই তাদের। এর আগে 5বার কোপা আসর আয়োজন করে প্রতিবারই শিরোপা নিজেদের ঘরে রেখে দিয়েছিল ব্রাজিল। টানা দ্বিতীয়বার কোপার আয়োজক এবার তাই তারা। আর গত আসরের মতো এবারের ফাইনাল হচ্ছে সেই মারাকানা স্টেডিয়ামে। আর 1950 বিশ্বকাপের পর মারাকানায় যে 71 বছর ধরে অপরাজিত সেলেসাওরা। মেসির আর্জেন্টিনাকে তাই পাল্টাতে হবে ইতিহাসও। মার্কানায় ব্রাজিলকে হারালেই যে আর্জেন্টিনার ফুরাবে 28 বছরের অপেক্ষা। আর জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি পাবেন প্রথম শিরোপার দেখা। সঙ্গে আর্জেন্টিনা ছুবে কোপা আমেরিকায় উরুগুয়ের সর্বাধিক 15 শিরোপার রেকর্ড। তামিমুর রহমান, নিউজ 24। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। করোনার ঊর্ধ্বগতির সময় স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে।
তবে অন্য দিনের তুলনায় লকডাউনের 10ম দিনে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম বলে মনে করেন আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলেই তাদের জরিমানায় আওতায় আনা হচ্ছে। একদিকে করোনার ঊর্ধ্বগতি, অন্যদিকে লকডাউনে ঘরের বাইরে মানুষ। তবে সরকারি ছুটির দিনে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও চেকপোস্ট এলাকায় সৃষ্টি হয় ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। মোড়ে মোড়ে তল্লাশি চৌকিতে যুক্ত হয় সেনাবাহিনীর টহল টিম। তারা জানান, বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ না থাকলে কিছুক্ষণ আটক রাখা কিংবা জরিমানার আওতায় আনা হচ্ছে। যদি তাদের কারণ যথাযথ হয় তাহলে আমরা ছেড়ে দিচ্ছি, এবং কয়জনকে আমরা পেয়েছি যারা যথাযথ কারণ দেখাতে পারেনি, তাদেরকে আমাদের আইন অনুযায়ী যেসব ব্যবস্থা করা দরকার আমরা সেসব নিয়েছি। মামলা অথবা কিছুক্ষণ টাইম পানিশমেন্ট দিয়ে আমরা তাকে ছাড়তে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। এটা আসলে ব্যক্তি সচেতনতার অভাব। মানুষ যদি নিজে একটু সচেতন হন যে আমি অপ্রয়োজনে বের হব না বা আমি মাস্ক পরবো সবসময়, তাহলে সবকিছুই পসিবল। তবে সড়কে মানুষ কম থাকলেও কাঁচাবাজারগুলোতে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। ক্যামেরার উপস্থিতি টের পেলেই মাস্ক পরেন, আবার না থাকলেই মাস্ক ছাড়াই চলাফেরা করতে দেখা যায় অনেকেরই। এখন হলেও আমার মাঝে মাঝে একটু গান্ধী যায় হিসাবে আমি মাত্র আসলাম, মাস্ক আমার গলায় ছিল। এদিকে লকডাউনের কবলে পড়ে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও রাজধানীর রিকশা চালকরা। না কায় তো তাহা যাইব না, হ্যাঁ এই পোলাপান খানা খাওয়াই চাইব। জীবনে মনে হয় রিক্সা চালাই না, বুঝছেন, বিপদে পরে 3 দিন রিক্সা চালাবা লাগছে। জানান, রিকশার চাকা না ঘুরলে থেমে যায় পরিবারের চাকা। এমন বাস্তবতায় করোনার মৃত্যুর ঝুঁকিও যেন হার মানে খেটে খাওয়া এসব মানুষের কাছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনার দ্বিতীয় ধাক্কায় চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। অগণের পথে পথে সহযোগিতার জন্য হাত পাচ্ছেন অনেক গরিব ও নিম্ন আয়ের লোক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, চলতি বাজেটে ভাতা বাড়ানো হলেও যারা কর্মহীন এবং নতুন দরিদ্র হয়েছেন তাদের জন্য বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিদ্যমান পরিস্থিতিতে বাজেটের থেকে বরাদ্দ বিশেষ কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। 2-3 মাসের ঘর ভাড়া পাইব মালিকে। ঘর ভাড়া তো মিটাই চাচ্তাম, তো ঈদের সময় গেলাম গেলে দেশ না পারছি ঘর ভাড়া দিতাম, না পারছি মুক্তি পাইতাম। ময়মনসিংহ থেকে 5 বছর আগে অভাবের তাড়নায় পরিবার নিয়ে ঢাকা এসেছিলেন ভাগ্য পাল্টাতে। ভাগ্য পাল্টায়নি, বরং দিনমজুর হিসেবে পেটে ভাতে চলবেন সেই সুযোগটুকুও নেই। চোখের সামনে সাঁই সাঁই করে প্রাইভেট কার চলছে কেবল নিরুপায় কাজল মিয়ার মতো খেটে খাওয়া মানুষরা। নতুন বাজারের এই লেবার মার্কেটে সকাল থেকে অনেকেই কিন্তু আসলে অপেক্ষা করে থাকেন একটি কাজ পাবার জন্য, যারা দিনমজুর হিসেবে কাজ করেন। এবং এমন অনেককে আমরা এখানে পেয়েছি যারা আসলে একটি কাজের আশায় এই দুপুর পর্যন্ত বসে আছেন কিন্তু কাজ পাননি, এবং এই ঘর ভাড়া বকেয়া রয়েছে, তাদের পরিবার পরিজন নিয়ে আসলে তারা কি খাবেন এমন অনিশ্চয়তা দিন পার করছেন। এই মনে পর্যায়ে আসি যে একজনকে হাত পাতমো, যে আপনি 200 টাকা দেন, 500 টাকা দেন, বললো কি তুমি হাত ভালো আছে, তোমার দেখতে ভালো, তোমাকে কেন টাকা দিব? নগরের পথে পথে আবারও বাড়তে শুরু করেছে সাহায্যের হাত পাতা হতদরিদ্র মানুষের সংখ্যা। অনিশ্চিত আগামীর চোরাবালিতে দোদুল্যমান এসব দরিদ্র মানুষের জন্য দ্বিতীয় ধাপে নেওয়া হয়নি কোনো বিশেষ কর্মসূচিও। নতুন বাজেটেও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত হতদরিদ্রদের ভাগ মিলেছে সামান্যই। হিসাব বলছে, চলতি বাজেটে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে খরচ ধরা হয়েছে 1,07,500 কোটি টাকার কিছু বেশি, যা জিডিপির 3.1%। যেখানে পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সঞ্চয়পত্রের সুদ বাদ দিলে প্রকৃত দরিদ্রদের জন্য থাকে জিডিপির 1%-এরও নিচে। নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাড়ানো হয়েছে, কিন্তু বাড়ানো হয়েছে কনভেনশনাল জায়গাগুলোতে, অর্থাৎ বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা। কিন্তু যারা নতুন পুয়ার বা আমাদেরকে নিউ পুয়ার বলি, করোনার কারণে চাকরি হারিয়েছেন, লকডাউনের কারণে তারা কিন্তু আরো বেশি বিপর্যস্ত। বাজেটে বরাদ্দ থাকুক আর না থাকুক, এসব বিষয়ে কিন্তু বেশ বড় থোক বরাদ্দ রাখা হয়েছে এইসব ইমার্জেন্সি মোকাবেলা করার জন্য। এখানে একটা বিষয় থাকে যে কিভাবে কাদের কাছে এটা পৌঁছানো হবে। করোনাকালে ঠিক কত মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন তা নিয়ে আছে নানা রকম হিসাব ও গবেষণা। তবে গবেষণা সংস্থা পিপিআরসির সবশেষ হিসাবে করোনাকালে নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি লোক। সংক্রমণ বাড়ায় কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়লেও নেওয়া হয়নি নিম্ন আয়ের মানুষের জন্য কোনো বিশেষ উদ্যোগ। সুনির্দিষ্টভাবে নতুন কোনো পরিকল্পনা যদি আপনি জানতে চান, এই মুহূর্তে বলতে পারছি না, তবে এই বিষয়টা আমার বিশ্বাস সরকারের নজরে আছে, এবং এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে রোগটাকে ঠেকানো।
নগর দরিদ্রদের জন্য বস্তি ও নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে সরকারি সহযোগিতা পৌঁছাতে সমন্বিত পদক্ষেপ নেয়ার কথা বলছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। চলমান বর্ষা মৌসুমে রাজধানী জুড়ে বেড়েছে মশার প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার এডিস মশা এবং ডেঙ্গু বিরোধী অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, 19 জুলাই পর্যন্ত শুক্রবার ছাড়া টানা 8 দিন চলবে এই কার্যক্রম। প্রায় 2500 কর্মী ডিএনসিসির 54টি ওয়ার্ডে একযোগে অভিযানে অংশ নেবেন। আর পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই অভিযান শুরু হবে বলে জানান মন্ত্রী। উদ্বোধন শেষে গুলশানের নির্মাণাধীন কয়েকটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ার জরিমানা করা হয়। রাষ্ট্রের যথেষ্ট আইন আছে, এই নির্মাণ কাজ করার সময় জনমানুষের জন্য জীবন তারা অতিষ্ঠ করতে পারে না এবং ক্ষতিগ্রস্ত করতে পারে না। যারা নির্মাণাধীন বাড়িঘরের ছাদে, আঙ্গিনাতে অথবা বেসমেন্টে কোথায় যদি জমা পানি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি অনুরোধ করব, এই সময় আসুন আমরা সকলে মিলে একসাথে ডেঙ্গুর বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছি সেই অভিযানকে সফল করার জন্য আমাদের সিটি কর্পোরেশনের স্টাফ থেকে শুরু করে যারা যারা যাবেন আপনাদের সবার আমি সাহায্য চাচ্ছি। কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দিনাজপুরে সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেন কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার বিকেলে দিনাজপুর শহরের সরকারি কলেজে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় 1000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে কর্মহীন পরিবারগুলো উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত। করোনার সংকট সময়ে ত্রাণ দিয়েছে, এই জন্য আমার বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ। বসুন্ধরা গ্রুপ যে আমাদেরকে ত্রাণটা দিচ্ছে এতে আমাদের অনেক খুশি এবং অনেক উপকার। মিনিমাম আমরা 8 দিন খেতে পারবো প্রয়োজন নিয়ে, এই জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সদর উপজেলার 400 সুবিধাভোগী মানুষের হাতে বসুন্ধরা গ্রুপের উপহার তুলে দেন। এমন মহান উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান তিনি। বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ সোবহানকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই দিনাজপুর পর্যন্ত দিনাজপুরের মানুষদের, অসহায় মানুষদের সরকারের পাশাপাশি উনি সাহায্যের হাতকে প্রসারিত করেছেন। দিনাজপুরের 13 উপজেলার 4000 পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ধামাকাশপিং.com থেকে ঘরে বসে আপনার পছন্দের কোরবানির পশুটি কিনতে পারবেন। ধামাকার ওয়েবসাইটে কোরবানির পশুর দাম ও ছবি সহ সব তথ্য দেওয়া আছে। গ্রাহক ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন পছন্দের কোরবানির পশু। গরু বা ছাগল কেনার ক্ষেত্রে শতকরা 10% মূল্য অগ্রিম দিতে হবে, বাকি টাকা ডেলিভারি বুঝে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন। ঢাকা সহ দেশের অধিকাংশ জেলায় ধামাকার সেলারের কাছ থেকে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে কোরবানির পশুটি। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার প্রবাসের খবর। জার্মানিতে করোনার সংক্রমণ কমলেও নতুন করে বেড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট আতঙ্ক। এতে স্থানীয়দের পাশাপাশি শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও। জার্মানি প্রতিনিধি অনামিকা বড়ুয়ার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জার্মানিতে করোনা মহামারী এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভারতের ডেল্টা ভেরিয়েন্ট। সংক্রমণ আরো ভয়াবহ রূপ নিতে পারে এমন শঙ্কায় তটস্থ স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরাও। প্রচুর পরিমাণে ভারতীয়, বাংলাদেশি এবং আমাদের দক্ষিণ এশিয়ার
অনেক লোক এখানে বসবাস করেন। এই ভয়ের আতঙ্কটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের এগেইনস্টে এই ভ্যাকসিনগুলো কতটুকু কার্যকর হতে পারবে। উইন্টার চলে আসছে, যে কারণে আমাদের সংখ্যাটা একটু বেশি, কারণ উইন্টারে আমরা সবাই জানি একটু সংক্রমণটা বেশিই হয়ে থাকে। এরই মধ্যে 2 ডোজ টিকা গ্রহণকারীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পাস চালুর সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সবাই। জার্মান সরকার স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশি এবং এদেশে বসবাসরত 2 ডোজ সম্পন্ন করা সকলের জন্য যে নতুন ডিজিটাল ভ্যাকসিন পাসের ব্যবস্থা করেছেন, এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। দেশটির 41% মানুষ টিকার আওতায় আসায় স্বস্তিতে অ্যাঙ্গেলা মার্কেল প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। অস্ট্রিয়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হবে এই আসর। অস্ট্রিয়ার প্রতিনিধি হাসান তামিমের তথ্য চিত্রে আসমাতুলির ডেস্ক রিপোর্ট। 4 ওভারে রান হয়ে গেছে ওনাদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় এবারেও আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মোট 5টি দল এবার অংশ নিচ্ছে। আমরা গত বছর গ্রীষ্মকালেও অত্যন্ত সফলতার সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল কাপ টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এবছরও বঙ্গবন্ধু মেমোরিয়াল কাপ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের মাঝেও এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। ইউরোপের বিভিন্ন দেশে এই টুর্নামেন্টটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, সেহেতু আগামীতে ইউরোপের অন্য কোনো দেশের ক্লাবের অন্তর্ভুক্তির ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করছি। এবারের আসরে অস্ট্রিয়ার স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আসমাতুলি, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদেশি বাহিনী আফগানিস্তানে তাগের ডামাডোলে দেশটিতে আরও প্রভাব বেড়েছে তালিবানের। এরই মাঝে আফগানিস্তানের 85% এলাকা দখলে নেওয়ার দাবি করেছে সশস্ত্র এই গোষ্ঠী। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তৃতি লাভ করতে পারে সন্ত্রাসী কার্যকলাপ। হারারে টেস্টের খবর। হারারে টেস্টে বাংলাদেশের দেয়া 477 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে 3 উইকেটে 140 রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য স্বাগতিকদের দরকার আরও 337 রান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে সিদমান ও নাজমুল শান্তর জোড়া শতকে 1 উইকেট হারিয়ে 284 রান ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। তৃতীয় দিন যেখান থেকে শেষ করেছিলেন 2 টাইগার ওপেনার, সেখান থেকে চতুর্থ দিনে দারুণ শুরুর ইঙ্গিত মিলেছিল, কিন্তু ব্যক্তিগত 43 ও দলীয় 88 রানে সাইফের বিদায়ে সে শুরুতে পড়েছিল কিছুটা ফাটা। ড্রেসিং রুমে আর চিন্তার ভাঁজ ফেলার সুযোগ দেননি সাদমান ও নাজমুল শান্ত। 2 টপ অর্ডারের ঝকঝকে শতক দলকে নিয়ে গেছে বড় সংগ্রহের দিকে। 192 রানের লিডের সঙ্গে যোগ হয় আরও 284 রান। বড় সংগ্রহে সাদমানের ব্যাট থেকে এসেছে 115 রান, আর এই রান সংগ্রহে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক পেতে তিনি খেলেছেন 180টি বল। অন্য প্রান্তে নাজমুল শান্ত 17 রানের ইনিংস খেলেছেন মাত্র 109 বলে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন 117 রানে। 284 রানে ইনিংস ঘোষণা করা বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 476। 477 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই তাসকিনের আঘাত। দলীয় 15 রানে মিল্টন সুম্বাকে স্লিপে তালুবন্দী করেন ইয়াসির আলী। এরপর দলীয় অধিনায়ক ব্র্যান্ডন টেইলর দলের রানের চাকা সচল রাখেন, অর্ধশতক তুলে নেন মাত্র 33 বলে। টেইলরকে শতক থেকে বঞ্চিত করেছেন মিরাজ। ব্যক্তিগত 92 রানে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক। এরপর আরেক ওপেনার কাইতানোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। শেষে 337 রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট। মাহফুজুল ইসলাম, নিউজ 24। এখন পর্যন্ত আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।